নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আবার চলে এসেছি আমি অয়ন। নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চলে যাব এসএসকেএম এ, কারণ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি দীর্ঘদিন ধরে এসএসকেএম এ ভর্তি, তিনি জেল হেফাজতে ছিলেন, তারপরে এসএসকেএম এ ভর্তি। আর এই কালীঘাটের কাকুকে নেই, ইডি ঠিক বাগে পাচ্ছিল না। আজকে কি হলো? ইডি কি হাতে পাচ্ছে? এসএসকেএম এ ইতিমধ্যেই পৌঁছেছেন ইডি অফিসারেরা, সিআর কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে সঙ্গে ইএসআই, জোকা ইএসআই এর ডাক্তাররা। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কি আজই হবে? এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন তাতে মনে হচ্ছে পরিষ্কার যে সুজয় কৃষ্ণ ভদ্রকে আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে, অ্যাম্বুলেন্সে তোলা হবে। অ্যাম্বুলেন্স একদম রেডি রয়েছে। অ্যাম্বুলেন্স কার? জোকা ইএসআই হাসপাতালের। সেই জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ইডি নিয়ে যাবে জোকা ইএসআইতে, এবং সেখানে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। আজকে রুদ্ধদ্বার শুনানি হয়েছে আদালতে। রুদ্ধদ্বার শুনানিতে কি হয়েছে তা আমাদের বলার নিয়ম নেই বা জানানোরও নিয়ম নেই, কিন্তু তবু আমরা চেষ্টা করব। কিছু তো একটা হয়েছে যেখানে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার তৎপরতা। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কালীঘাটের কাকুকে কি বের করা হবে? দেখো, যেরকম তৎপরতা এই মুহূর্তে আমাদের ক্যামেরা ধরা পড়ছে, ক্যামেরা পার্সন অরবিন্দকে বলবো সরাসরি এই মুহূর্তে আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্ট, এসএসকেএম কার্ডিওলজি বিভাগের সামনে রয়েছে। তুমি সামনে চিত্রটা দেখতেই পাচ্ছ, একেবারে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে, এবং কিছুক্ষণ আগেই তদন্তকারী অফিসার সহ অন্যান্য ইডি আধিকারিক তারা কিন্তু কার্ডিওলজি ডিপার্টমেন্টে তারা প্রবেশ করেছেন। এবং ভেতরে আগে থেকে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে থেকে দেখছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর তরফে যিনি আধিকারিক রয়েছেন তারা কিন্তু এসে সমস্ত পরিস্থিতি তারা খতিয়ে দেখলেন, এবং ইএসআই হাসপাতাল থেকে 5G অ্যাম্বুলেন্স এনে প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে যে বিষয়টি বারবার উঠে আসে, তদন্তের স্বার্থে কালীঘাটে কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রয়োজন, এমনটা কিন্তু তার ইডির তরফে বারবার আদালতে জানানো হয়েছে। এবং গত সেপ্টেম্বর মাসে আদালতের তরফে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে কালীঘাটে কাকুর কিন্তু কণ্ঠস্বরের নমুনা কিন্তু সংগ্রহ করতে হবে। সেই জায়গা একদম অমিত, এইটাই কি ইএসআই এর অ্যাম্বুলেন্স এবং জোকা ইএসআই এর এই অ্যাম্বুলেন্সে করেই কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হবে? তুমি যার পাশে দাঁড়িয়ে রয়েছো, একেবারে আমি ক্যামেরা পার্সন আরেকবার অরবিন্দকে বলবো, দেখো এই সেই অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স কিছুক্ষণ আগেই ইএসআই জোকা থেকে আনা হয়েছে। 5G অর্থাৎ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এনে রাখা প্রস্তুত হয়েছে। ইএসআই জোকা থেকে অ্যাম্বুলেন্স আনা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনী আধিকারিক তারা অনেকটা আগেই তারা এসেছেন, এবং কিছুক্ষণ আগেই ইডি আধিকারিকরা কিন্তু এসে পৌঁছেছেন, এবং তারা সরাসরি কার্ডিওলজি ডিপার্টমেন্ট, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটে কাকু ভর্তি রয়েছেন এবং অর্থাৎ চিকিৎসাধীন রয়েছেন, সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। এখন যে পরিস্থিতি বা যে তৎপরতা দেখা যাচ্ছে, সময়ের অপেক্ষা, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিছু সময়ের মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটে কাকুকে কিন্তু এই অ্যাম্বুলেন্স করে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে আজকে রাতে বা আগামীকাল সকালে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে প্রসেস বা প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হবে। এমনটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে এই তৎপরতা দেখে। অয়নদা, একদম অমিত, ইএসআই হাসপাতালের যা তৎপরতা এবং ইডির যা তৎপরতা এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর যা তৎপরতা, তাতে দেখে মনেই হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার, ধৃত। তিনি ইডিও তাকে গ্রেফতার করে, এবং সেই সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। কিছুতেই ইডি পাচ্ছিল না। ইডি এবার কি হাতে পাচ্ছে? ইএসআই এর ডাক্তাররাও চলে এসেছেন। কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, কতদিন ধরে এসএসকেএম এ ভর্তি, একটু নিউজ 18 বাংলার দর্শকদেরকে মনে করানোর জন্য। একদমই, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি কিন্তু ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। গত 8ই ডিসেম্বর তিনি কিন্তু তাকে নেওয়ার জন্য যেভাবে দেখা যায় যে জোকা ইএসআই হাসপাতাল একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়, সিআরপিএফ এর টিম এসে পৌঁছয়, এবং পাশাপাশি ইডি আধিকারিকরা এসে পৌঁছান। কিন্তু তারপরে জানা যায় যে গত 7ই ডিসেম্বর অর্থাৎ নিয়ে যাওয়ার ঠিক আগের দিনকে তাকে কিন্তু আইসিইউতে স্থানান্তর করতে হচ্ছে তার শারীরিক অবস্থার অবনতি। এরপরেই তারপর দেখা যায় গত 13 ডিসেম্বর তিনি কিন্তু তাকে সেখান থেকে স্থানান্তর করে পুনরায় 1 নম্বর যে কেবিন রয়েছে কার্ডিওলজি বিভাগের, সেখানে কিন্তু স্থানান্তর করা হয়। অর্থাৎ তাকে নিয়ে যাওয়া ঠিক 5 দিনের মাথাতেই তিনি কিন্তু সুস্থ হয়ে পুনরায় কেবিনে কিন্তু তিনি পৌঁছে যান, এবং তারপর থেকে এখনো পর্যন্ত তিনি এই 1 নম্বর কার্ডিওলজি বিভাগের 1 নম্বর কেবিনেই রয়েছে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে গিয়ে এই যে গোটা বিষয়টি হঠাৎ করে তৎপরতা, ঠিক তার খানিকক্ষণ আগেই সুজয় কৃষ্ণ ভদ্র যে চিকিৎসকের আন্ডারে ভর্তি রয়েছেন, অর্থাৎ
চিকিৎসক অসিত দাস, তিনি কিন্তু এসে একবার দেখে যান তাকে। তারপরেই কিন্তু দেখা যায় একের পর এক সিআরপিএফ এর টিম, তারপরে ইডির বাহিনী সকলেই কিন্তু এসে পৌঁছন, এবং তারপরে অবশ্যই দেখা যায় যে জোকা ইএসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গিয়েছে, এবং এই অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে কার্ডিওলজি বিভাগের একদম সামনে রয়েছে, যেটা মনে করা হচ্ছে যে আজকে রাত্রের মধ্যেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে, তাকে কিন্তু সরাসরি নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতাল, এবং সেখানে প্রয়োজন পড়লে আজ রাতেই তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হতে পারে। এবং যেমনটা আদালতের নির্দেশ ছিল যে তিনি যদি তার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করতে হবে জোকা ইএসআই হাসপাতালকে, সেই আদালতের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে জোকা ইএসআই হাসপাতালের তরফ থেকে একটি মেডিকেল বোর্ডও কিন্তু গড়ে দেওয়া হয়েছে। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা যদি মনে করেন যে আজকে রাতেই নমুনা নেওয়া সম্ভব তার, তাহলে আজ রাতেই কিন্তু নমুনা নেওয়া হবে, এবং তারপরে যদি প্রয়োজন অনুভব করেন সেক্ষেত্রে তাকে জোকা ইএসআই হাসপাতালে রাখা হতে পারে, অথবা এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে দেওয়া হতে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে আর খানিকক্ষণের অপেক্ষা, যেটা মনে করা হচ্ছে যে 8ই ডিসেম্বরের যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসেও তাদেরকে ফিরে যেতে হয় অ্যাম্বুলেন্স দিয়ে, তারপরে আজ পুনরায় কিন্তু তারা অ্যাম্বুলেন্স এবং ইডি আধিকারিক, সিআরপিএফ সকলেই এসে পৌঁছেছেন। ওকে ওঙ্কার আসবো, ওঙ্কার আসবো, আমি অমিতের কাছে জানতে চাইবো, অমিত আছেন আমার সঙ্গে, যে এতদিন ধরে কি সমস্যা ছিল, কেন ইডি পাচ্ছিল না, এসএসকেএম এর চিকিৎসকরা কি বলছিলেন, তার কি শারীরিক অবস্থা ছিল, কেন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে? অমিত। দেখো, ইডির তরফে মাস দুয়েক আগেও প্রথমে হচ্ছে নিম্ন ইডি আদালত, অর্থাৎ যে স্পেশাল ইডি আদালত রয়েছে নগর দায়ের আদালত, সেখানেও কিন্তু ইডির তরফে অভিযোগ করা হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর তদন্তের স্বার্থে যে তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার প্রয়োজন রয়েছে, এবং আদালত যে অর্ডার দিয়েছে সেই অর্ডার মোতাবেক তারা কিন্তু চেষ্টা করছেন। তারা একাধিকবার এসএসকেএম কর্তৃপক্ষ, অর্থাৎ এসএসকেএম এর যারা চিকিৎসক রয়েছেন, যারা সুপার রয়েছেন, তারা প্রত্যেককে তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু যখনই তারা এসছেন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনে, কিন্তু এসএসকেএম এর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মুহূর্তে, অর্থাৎ যখন তারা এসেছিলেন সেই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতির কথা বিচার করে এসএসকেএম এর তরফে তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করতে দেওয়া হয়নি। এই বিষয়টি কিন্তু আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়, বা আদালতে অভিযোগের সুরে ইডি আধিকারিকরা বলেন। সেই অভিযোগ পাওয়ার পরেই আদালতের তরফে স্পষ্টত ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ড করে দেওয়া, এবং আমি এই বিষয়টি ওঙ্কারের কাছ থেকেও জানতে চাইবো, তবে তার আগে অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, আজকে রুদ্ধদ্বার শুনানি ছিল, রুদ্ধদ্বার শুনানি আমাদের নিশ্চয়ই বলার কোনো নিয়ম নেই, তোমারও বলার নিয়ম নেই, যাই হোক না কেন কিছু তো একটা ঘটেছে, যে আজকে এসএসকেএম এ একেবারে দেখা যাচ্ছে যে একেবারে তৎপরতা সিআরপিএফ এর, ইডির, ইএসআই হাসপাতালের, তার মানে কিছু তো একটা ঘটেছে। অর্ণব, দেখো, আজকের রুদ্ধদ্বার শুনানি আমরা একটা কথা বলতে পারবো না, এটা আদালতের নিষেধাজ্ঞা রয়েছে একদম। তবে 14ই ডিসেম্বর ইডি মুখবন্ধ খামে রিপোর্ট দিয়েছিল, এবং সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম সেই সময়তেই যে ওই রিপোর্টে কার্যত এসএসকেএম হাসপাতালকে ব্যবহার করে সুজয় কৃষ্ণ ভদ্র নিজেকে যেভাবে ইডির কাছ থেকে লুকিয়ে রাখছে, সেই বিষয়ে কার্যত গুচ্ছ অভিযোগ ইডি করেছিল তাদের রিপোর্টের মাধ্যমে। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র অ্যারেস্ট হওয়ার পর থেকে তিনি প্যারোলে একবার বেরোন, তার পারিবারিক বিয়োগের কারণে, এক আত্মীয় বিয়োগের কারণে, তারপর থেকে তিনি আর জেলে যাননি, স্ত্রী মারা গিয়েছেন। এবং সেই ঘটনার পর থেকে এসএসকেএম হাসপাতাল যেভাবে ইডিকে নাকানি চোবানি খাওয়াচ্ছে, এবং ইডিকে নিম্ন আদালত, ইডি বিশেষ আদালতে ইডি এই নির্দেশ পায় যে তার গলার নমুনা সংগ্রহ তারা করতে পারবে, সেটা নির্দেশ আসার পরও সুজয় কৃষ্ণ ভদ্র যেভাবে ভ্যাপাচাকা খাইয়েছে ইডিকে, সেই ঘটনায় এসএসকেএম কে কাঠগড়ায় দাঁড় করিয়ে এসএসকেএম এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ইডি রিপোর্ট দিয়েছিল, এবং সেই রিপোর্ট 14ই ডিসেম্বর জমা পড়েছিল। গতকাল রুদ্ধদ্বার শুনানি ছিল না, কালকে শুনানি আমরা যে মন্তব্য রাখবো তাহলে বিচারপতি অমৃতা সিনহা তিনি খোলাখুলি জানান ইডির আইনজীবীর উদ্দেশ্যে যে ইডির যুগ্ম অধিকর্তা তাকে আজকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে, এবং গলার নমুনা সংগ্রহ করার জন্য যে টিম তারা গঠন করেছে জোকা ইএসআই হাসপাতালের, সেই টিমের সদস্যদেরও উপস্থিত থাকতে হবে আজকের শুনানিতে। আজকে রুদ্ধদ্বার শুনানি এবং একটা তৎপরতা আমরা হাইকোর্ট থেকে লক্ষ্য করছিলাম, যদিও সব পক্ষের আইনজীবীদের মুখ কিন্তু আজ বন্ধ, কেউ একটা টু শব্দ করেননি। সেক্ষেত্রে যেটা আমরা সূত্র মারফত পাচ্ছিলাম, ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন এসএসকেএম হাসপাতালে, এবং
ইডির আধিকারিকরাও সেখানে পৌঁছে গেছেন। সম্ভবত সুজয় কৃষ্ণ ভদ্রের যে নমুনা সংগ্রহের কাজ সেটা আজকে শুরু হতে চলেছে এবং তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই পরিকাঠামোগত সমস্ত সুবিধা বা ইকুইপমেন্ট নিয়েই কিন্তু ইডি এসএসকেএম হাসপাতালে পৌঁছেছে। এখন যেটা একে একে দুই করলে মিলে যাচ্ছে, বিচারপতি অমৃতা সিনহা কোনো একটা কড়া নির্দেশ দিয়েছেন যাতে ইডি নমুনা সংগ্রহ করতে পারে, গলার নমুনা সংগ্রহ করতে পারে সুজয় ভদ্রের, এবং এই পুরো প্রক্রিয়াটা যাতে কাল দুপুর 12টার মধ্যে সম্পূর্ণ করা যায় সে বিষয় নিয়ে সম্ভবত কোনো একটা ভিজিলেন্স করারও তিনি নির্দেশ জারি করেছেন, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকেও হয়তো বিষয়টা কোথাও একটা মনিটরিং হচ্ছে। আমি আরো কিছু জানবো, অর্ণব, আরো কিছু জানার আছে। এছাড়াও অমিত আছেন এবং আমার সঙ্গে ওঙ্কার আমাদের প্রতিনিধি আছেন। এই তিনজনের কাছ থেকে আরো তথ্য নিউজ 18 বাংলা দর্শকদের জন্য দেব। এই খবরেই থাকবো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এসএসকেএম থেকে ইএসআই এর অ্যাম্বুলেন্সে ওঠানো হবে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। একটা ছোট্ট বিরতি নেব, কয়েক সেকেন্ডের বিরতি। কোথাও যাবেন না, প্লিজ সঙ্গে থাকুন।